হাই, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আলোচনা করতে চলেছি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে। আমরা ভারতীয় সংবিধান পুরো পার্টটা আলোচনা করছি। এমএ, বিএ, নেট, সেট যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম প্রত্যেকের জন্য এই ইন্ডিয়ান পলিটি পুরো বাংলাতে আমরা আলোচনা করছি। তার মধ্যে একটি টপিক হচ্ছে ভারতীয় সংবিধান, তাদের কি প্রধান প্রধান বৈশিষ্ট্য রয়েছে, সেই প্রধান প্রধান বৈশিষ্ট্য নিয়ে আজকের আমি আলোচনা করব। আগের দিন আমি আলোচনা করেছি ভারতীয় সংবিধানের মূল যে গণপরিষদ এবং যে সংবিধান রচনা সেটা নিয়ে আলোচনা করেছি, এবং তার আগেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যদি তোমরা ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। আরেকটি কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো, আজকের ভারতের যে সংবিধান ব্যবস্থা, সেই সংবিধানের কি কি বৈশিষ্ট্য রয়েছে, আমাদের যে ভারতীয় সংবিধান আমরা দেখে থাকি তার মূল বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমেই বলছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। আমাদের ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কেন? না, এই ভারতবর্ষের সংবিধান যখন রচনা হয়েছিল সেই রচনার সময় ৩৯৫টি ধারা, ৮টি তফসিল এবং ২২টি অধ্যায় নিয়ে গড়ে উঠেছিল। এত বৃহৎ একটা ধারা, এত বৃহৎ অংশে যেটাকে লিখিত, পুরোপুরি লিখিত যে অংশ, সেটা কিন্তু আমাদের বিশ্বের কোনো কনস্টিটিউশন, কোনো সংবিধানে তা দেখা যায় না। এই জন্য বলা হয় বিশ্বের বৃহত্তম সংবিধান। দ্বিতীয় পয়েন্ট কি বলছে? দ্বিতীয় পয়েন্ট বলছে সংবিধানের প্রাধান্য। আমরা ভারতীয় সংবিধানকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে থাকি এবং সংবিধানের প্রাধান্য এখানে দেওয়া হয়েছে। সংবিধানের প্রাধান্য ভারতীয় ক্ষেত্রে ভারতে বিশেষ করে প্রতিষ্ঠিত হয়েছে। আসলে ভারতের সংবিধান হচ্ছে দেশের মৌলিক এবং সর্বোচ্চ আইন। ভারতের সংবিধানকে সামনে রেখে আমরা কিন্তু সমস্ত কাজ করে থাকি। ভারতের সংবিধান হচ্ছে আমাদের কাছে মৌলিক এবং আমাদের যে সর্বোচ্চ আইন সেটা হচ্ছে সংবিধান। সরকারের যাবতীয় ক্ষমতার একমাত্র উৎস হলো এই সংবিধান। সরকারের যাবতীয় যে উৎস, সরকার কি কাজ করবে না কাজ করবে, সমস্ত কিছু নির্দেশ, সমস্ত কিছু নিয়ম কানুন, সমস্ত কিছু কিন্তু এই সংবিধানের মধ্যেই রয়েছে। তাই বলছে সংবিধানের প্রাধান্য। তৃতীয়ত বলছে সংবিধানে একটি প্রস্তাবনা আছে। ভারতীয় সংবিধানে প্রস্তাবনা রয়েছে। প্রথম প্রস্তাবনা কোথায় লক্ষ্য করা গেছিল? প্রথম প্রস্তাবনা লক্ষ্য করা গেছিল আমাদের আমেরিকাতে। তারপরে আমরা সেখান থেকে ধার করলাম আমাদের ভারতের যে সংবিধানের যে প্রস্তাবনা সেটাকে। দেখো, যখন সংবিধান শুরু হয় তার আগে প্রস্তাবনা একটা থাকে না আমাদের? প্রস্তাবনা যেখানে লেখা থাকে আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম, গণতান্ত্রিক ইত্যাদি ইত্যাদি করে গড়ে তুলতে, এগুলো থাকে। এই পার্টটাকে বলছে প্রস্তাবনা। আমরা প্রস্তাবনা নিয়ে পরের ক্লাসে আলোচনা করব পুরো ডিটেলস। তো ভারতের একটি প্রস্তাবনা আছে। এই প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মার্কিন সংবিধানের প্রস্তাবনা অনুকরণে এই প্রস্তাবনার সৃষ্টি। এটা কিন্তু পরীক্ষায় পড়ে, কোন দেশের প্রস্তাবনার অনুকরণে আমাদের দেশের সংবিধানে প্রস্তাবনাটাকে গৃহীত করা হয়েছে। ৪ নম্বর পয়েন্ট কি বলছে? ৪ নম্বর পয়েন্ট বলছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। আমাদের সংবিধানের প্রস্তাবনাতে বা ভারতীয় যে সংবিধান রয়েছে সেখানে কিন্তু আমাদের ভারত রাষ্ট্রকে সার্বভৌম করে গড়ে তোলা হয়েছে, সমাজতান্ত্রিক করার চেষ্টা করা হচ্ছে, ধর্মনিরপেক্ষ করে গড়ে তোলা হয়েছে, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হয়েছে ভারতবর্ষকে। ভারতবর্ষের যে চরিত্র, ভারতবর্ষের যে প্রকৃতি, ভারতবর্ষ কেমন হবে, ভারতবর্ষের প্রকৃতি কেমন হবে, সে কিভাবে গড়ে উঠবে, তার কাজকর্ম কিভাবে হবে, তা নির্ভর করবে সার্বভৌম কিনা। আমি প্রত্যেকটি বিষয় নিয়ে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র প্রত্যেকটা বিষয় নিয়ে পরে যে ভিডিওটি তোমাদের আসতে চলেছে আমি ডিটেলস আলোচনা করব। কি সার্বভৌম, কি সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বলতে আমরা কি বুঝি, পরের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব, অবশ্যই দেখতে ভুলবে না। তারপর বলছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা।
ভারতীয় যে বৈশিষ্ট্য, ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্য, সেটাকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দেখতে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে, যুক্তরাষ্ট্র বলতে কি বোঝায়? একটা কেন্দ্র থাকবে আর একটা রাজ্য থাকবে। কেন্দ্রের শাসন ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে একটা কেন্দ্রের যে শাসন ব্যবস্থা আমরা যেটা দেখি, একটা কেন্দ্র সরকার থাকে, তাই তো, একটা কেন্দ্র সরকার থাকে আর অন্যদিকে রাজ্য সরকার থাকে। দুটো ব্যবস্থা আমরা দেখতে পাই। একটা আমাদের যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় আমরা মূলত দেখতে পাই কি, আমরা মূলত দেখতে পাই যে একটা সুপ্রিম আমাদের ভারতবর্ষের আদালত ব্যবস্থা থাকবে। এই যে বিষয়গুলো, সেটা বলছে ভারতের শাসন ব্যবস্থা কীরকম প্রকৃতির, যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। এগুলো আমি পরবর্তীকালে ডিটেলস আলোচনা করব, তাই এখানে আমি শুধু বৈশিষ্ট্যগুলো বলে যাচ্ছি। এবং অনেকে ভারতীয় শাসন ব্যবস্থাকে আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাও বলেছে, যেমন কেসি ফয়ার, তিনি কিন্তু আধা যুক্তরাষ্ট্রকে কোয়াজি ফেডারেল বলেছেন বা আধা যুক্তরাষ্ট্রীয় বলে বর্ণনা করেছেন। পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, ভারতের যে শাসন ব্যবস্থা সেখানে পার্লামেন্ট লক্ষ্য করতে পারা যায়। যেমন আমরা দেখেছি আমাদের উচ্চকক্ষ আছে, নিম্নকক্ষ আছে। নিম্নকক্ষ যেখানে এই কয়েকদিন বাদে তোমাদের লোকসভা ভোট, এখানে লোকসভা ভোটের মাধ্যমে যারা সদস্যরা যাবে, এখানে পশ্চিমবঙ্গে যে 42 জন এমপি তারা যে যাবে, তারা এই নিম্নকক্ষে চলে যাবে। নিম্নকক্ষে জনগণ দ্বারা যারা নির্বাচিত হয় তারা নিম্নকক্ষে পৌঁছয়, তারা নিম্নকক্ষে সাংসদ হয়ে পৌঁছয়, সরাসরি যারা জনগণ দ্বারা নির্বাচিত হচ্ছে। আর মনোনীত যে সমস্ত প্রার্থী কিছু রয়েছে এবং তার সাথে সাথে পরোক্ষভাবে নির্বাচিত কিছু প্রার্থী রয়েছে, হ্যাঁ, সেই প্রার্থীগুলো কিন্তু আমাদের রাজ্যসভাতে সেখানে যাবে। এই যে দুটো কক্ষ, পার্লামেন্টে যে দুটো কক্ষ, সেই দুটো কক্ষকে নিয়ে যে পার্লামেন্ট গঠিত হচ্ছে, পার্লামেন্ট গঠনটা কীরকম হচ্ছে? পার্লামেন্ট গঠন হচ্ছে রাজ্যসভা, আর একটা হচ্ছে নিম্নকক্ষ লোকসভা, তার সাথে রাষ্ট্রপতি যুক্ত হয়ে পার্লামেন্ট গঠিত হচ্ছে। পার্লামেন্টে যদি গঠন আমরা দেখি, খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার রয়েছে, যে অধিকারগুলো অত্যন্ত মৌলিক এবং অত্যন্ত প্রয়োজনীয়, যেগুলি ছাড়া একটি মানুষের জীবন ধারণ করে থাকা সম্ভব নয়, অত্যন্ত প্রয়োজনীয় সেগুলোকে বলা হয় মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারগুলি সংবিধানের 12 নম্বর থেকে 35 নম্বর ধারার মধ্যে সীমাবদ্ধ। 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকারগুলোকে বর্ণনা করা হয়েছে। পরের ক্লাসগুলোতে আমরা আলোচনা কিন্তু করব এগুলো। নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার যেগুলো রয়েছে আদালত কর্তৃক বলবৎযোগ্য, কিন্তু এই নির্দেশমূলক নীতিগুলো কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। কিন্তু ভারতীয় সংবিধানের এই মৌলিক অধিকার ছাড়াও কতগুলো আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু নির্দেশমূলক নীতি দেওয়া হয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল এখানে রয়েছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার একটা বৈশিষ্ট্য। সেই নির্দেশমূলক নীতি আমাদের কোথা থেকে কত অবধি রয়েছে? আমরা 36 থেকে 51 এখন হয়ে গেছে, 51 পর্যন্ত আমরা কিন্তু নির্দেশমূলক নীতি আমরা লক্ষ্য করতে পারি। ভারতের সুপ্রিম কোর্ট লক্ষ্য করতে পারি। ভারতীয় সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভারতের সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের ভারতের রয়েছে, এবং সুপ্রিম কোর্টকে বলা হয় কি? ভারতের সর্বোচ্চ আদালত ব্যবস্থা, এবং এটা একটা অখণ্ড বিচার বিভাগ বা অখণ্ড বিচার ব্যবস্থা, যেটা বলছে যুক্তরাষ্ট্রীয় আদালত। ভারতের একটা যুক্তরাষ্ট্রীয় আদালত রয়েছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। পরের যে পার্টটি বলছে বিচার বিভাগের স্বাধীনতা। ভারতের বিচার বিভাগের উপর সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের যে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এই যে তিনটি বিভাগকে কিন্তু একে অপরের থেকে আলাদা করা হয়েছে। কারণ প্রত্যেকেই যে যার নিজের কাজ নিজে করবে। যদি প্রত্যেকটা বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগ, প্রত্যেকটা বিভাগ যদি আলাদা কাজ করতে পারে, তাহলে তারা কিন্তু আলাদাভাবে তারা কিন্তু ভালো করে নিজের মতো করে কাজ করতে পারবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে। এই জন্য বিচার বিভাগের স্বাধীনতাকে দেওয়া হয়েছে, তারা যাতে নিরপেক্ষ এবং স্বাধীনভাবে বিচার কার্য করতে পারে, তাদের জন্য কিন্তু স্বাধীনতা দেওয়া হয়েছে। পরে বলছে সংসদীয় সার্বভৌমত্ব ও বিচার বিভাগীয় প্রাধান্যের মধ্যে সামঞ্জস্য। ভারতবর্ষে
এই সংসদের সার্বভৌমত্ব এবং বিচার বিভাগের প্রাধান্য, এটার মধ্যে একটা সামঞ্জস্য বিধান করা হয়। মোটামুটি পার্লামেন্টের সার্বভৌমত্ব স্বীকার করা হয়েছে, পার্লামেন্টে যে সার্বভৌমত্ব, পার্লামেন্টে যে ক্ষমতা, চরম ক্ষমতা, সেটা কিন্তু স্বীকার করা হয়েছে। ভারতের সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। ভারতের যে সংবিধান, সেটা তো আমরা মৌলিক মনে করি, প্রয়োজনীয় মনে করি, এবং তাকে তো আমরা সর্বোচ্চ আইন বলে মনে করি। তো এই যে ভারতের পার্লামেন্টের যে আইন, সেটা পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে। এই আইনটাকে পার্লামেন্ট তৈরি করে, আইনটাকে পার্লামেন্ট তৈরি করতে পারে, আইনটাকে সংশোধন করে পার্লামেন্ট। তোমরা দেখেছো এখন যে সমস্ত আইনগুলো প্রণীত হচ্ছে বা সংশোধিত হচ্ছে, সেগুলো কিন্তু পার্লামেন্ট করছে এবং পার্লামেন্টের ক্ষমতা রয়েছে। সেটা ভারতীয় সংসদ এবং বিচার বিভাগীয় প্রাধান্যের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করছে। তারপরে কি বলছে, ভারতীয় সংবিধান অংশত সুপরিবর্তনীয়, অংশত দুষ্পরিবর্তনীয়। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যুক্তরাষ্ট্রীয় সংবিধানের যে কথা বলছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় হয় অনেক ক্ষেত্রে, কিন্তু আমাদের ভারতবর্ষে যে সংবিধান কিছু কিছু ক্ষেত্রে দুষ্পরিবর্তনীয় রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সুপরিবর্তনীয় রয়েছে। দ্রুত যেগুলোকে আমরা বদলে দিতে পারি, দ্রুত চেঞ্জ করে দিতে পারি। আবার কিছু কিছু নিয়ম রয়েছে যেগুলো আমরা কিন্তু খুব সহজে পরিবর্তন করতে পারি না। যেমন কোনো রাজ্যের নাম সীমানা যদি পরিবর্তন করতে হয়, আমরা কিন্তু খুব দ্রুত আমরা কিন্তু করতে পারবো না, তাই না? আমরা কিন্তু কোনো দ্রুত করতে পারবো না। তখন অর্ধেক রাজ্যের বেশি সমর্থন দরকার, কেন্দ্র আবার তোমার এক কক্ষ, দুটো কক্ষের সমর্থন দরকার, অনেকগুলো বিষয় রয়েছে। যদিও এখানে আমি আলোচনা করছি না, পরে অনেক ভিডিও আসবে তোমাদের, সেগুলোতে আলোচনা করবো ডিটেলসে। দেখো বলছে অনুন্নত শ্রেণীর স্বার্থে বৈষম্যমূলক সংরক্ষণ। অনুন্নত শ্রেণীর জন্য বৈষম্যমূলক সংরক্ষণ কেন বলছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ ভারতবর্ষের আমাদের বৈচিত্র্যময় এই দেশে বিভিন্ন জাতপাত, ধর্ম, বর্ণ প্রত্যেকে রয়েছে। তার মধ্যে অনেকেই রয়েছে পিছিয়ে পড়া শ্রেণী। এই পিছিয়ে পড়া শ্রেণীগুলোকে সমমর্যাদায় নিয়ে আসতে, তাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য এবং তাদের সমপর্যায়ভুক্ত করে তোলার জন্য, তাদেরকে কিছুটা এগিয়ে নিয়ে আসার জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের পশ্চাৎপদ যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত গোষ্ঠী, যে সমস্ত জাতি মানুষরা রয়েছে, তাদেরকে এগিয়ে আনার জন্য কিন্তু এই বৈষম্যমূলক সংরক্ষণ করা হচ্ছে। বৈষম্যমূলক মানে তাদের জন্য আলাদা একটা সংরক্ষণ ব্যবস্থা করা হচ্ছে। যেমন জেনারেল, এসসি, এসটি, ওবিসি আমি ধরে নিলাম, জেনারেলের জন্য কিন্তু তেমন কিছু ছাড় থাকছে না, কিন্তু তাহলে বৈষম্য করছে। এসসি, এসটি, ওবিসি এদের জন্য কি হচ্ছে, একটা নির্দিষ্ট সংরক্ষণ থাকছে, আলাদা সংরক্ষণ থাকছে, যাতে করে তারা কিন্তু এই জেনারেল পর্যায়ে উঠে আসতে পারে। এই সুযোগটা করে দেওয়া হচ্ছে। বলছে এক নাগরিকত্ব, ভারতবর্ষের কিন্তু দ্বিনাগরিকত্ব নেই, ডুয়েল সিটিজেনশিপ নেই। ভারতবর্ষের আমেরিকার মতো কি, আমেরিকা যুক্তরাষ্ট্রে তাদের রাজ্যেরও নাগরিকত্ব আছে, পুরো দেশেরও নাগরিকত্ব আছে, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এক নাগরিকত্ব গৃহীত হয়েছে। রাজ্যের জন্য কোনো আলাদা করে নাগরিকত্ব নেই। আমরা যে যে রাজ্যেই বসবাস করি না কেন, যে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, যেখানেই বসবাস করি না কেন, আমরা কিন্তু সবাই ভারতীয়। আমাদের একটাই নাগরিকত্ব, আমরা কিন্তু ভারতীয়। পরের গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, মূলত মৌলিক কর্তব্যের কথা বলছে। মৌলিক কর্তব্যের কথা বলছে 51, মনে রাখবে 51 এ নম্বর ধারাতে এই মৌলিক কর্তব্যের কথা বলা হচ্ছে। ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য কতগুলো মৌলিক কর্তব্যের কথা বলা হচ্ছে। যেমন আমি বলতে পারি লাস্ট যে মৌলিক কর্তব্যটা যুক্ত হলো 2002 সালে, যে 6 থেকে 14 বছর শিশুদের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং রাষ্ট্র তাদের শিক্ষা গ্রহণের দায়িত্ব নিতে হবে তার রাষ্ট্রকে। এটা একটা মৌলিক কর্তব্য শিক্ষা গ্রহণের ক্ষেত্রে। এবং আমরা যে জনগণ মনোধিনায়কও করার সময় আমরা যে উঠে দাঁড়াই, আমরা যে শ্রদ্ধা জানাই, সেটাও আমাদের একটা মৌলিক কর্তব্য। রাষ্ট্রের প্রতি আমাদের একটা মৌলিক কর্তব্য। বিভিন্ন কর্তব্য রয়েছে, তার মধ্যে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। বলছে কতকগুলি রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা। আমাদের যে সমস্ত পিছিয়ে পড়া অঞ্চলগুলো রয়েছে, মণিপুর, নাগাল্যান্ড বা আসামের কিছু অংশ, এই যে বিভিন্ন রাজ্যগুলো যে রয়েছে তাদের জন্য, বা পাঞ্জাব, বিশেষ করে আমাদের বলা যেতে পারে জম্মু কাশ্মীর, এদের জন্য
মূলত কিছু রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা, যদিও এটা লোপ হয়েছে, যদিও বিশেষ ব্যবস্থা অনেক অনেক রাজ্যের জন্য নেওয়া হয়েছে। তারা যাতে এগিয়ে আসতে পারে তাদের জন্য একটু অন্য নিয়ম, সমস্ত রাজ্যের জন্য একটা নিয়ম থাকা উচিত তোমাদের মনে হয়, কিন্তু তাদের জন্য আলাদা একটা নিয়ম রাখা হয়েছে, আলাদা একটা নিয়মকানুন রাখা হয়েছে। তোমরা দেখবে যে পুলিশ যখন নিয়োগ হয়, দেখবে যারা পাহাড়ি অঞ্চলের ছেলেমেয়েরা তাদের জন্য কিন্তু হাইটটা একটু কম হলেও তাদের হয়। কারণ কি, পাহাড়ি এলাকার মানুষরা কিন্তু অনেকটা হাইটের জন্য তাদের প্রকৃতির কারণে, প্রাকৃতিক বিষয়ে, ন্যাচারাল বিষয়ে তাদের হাইটটা একটু কম হয়। তার জন্য দেখবে তাদেরকে একটু হাইটটা কম রাখা হয়। এগুলো হচ্ছে, এই বিষয়গুলো একটু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যে যার পরিপ্রেক্ষিতে। কারণ এই সমস্ত অঞ্চলের মানুষরা কিন্তু অনেকটা পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ, বা অনেকটা পিছিয়ে পড়ে যে সমস্ত রাজ্যগুলো, তাদেরকে এগিয়ে আনার জন্য এদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এই মণিপুর, সিকিম, নাগাল্যান্ড যেগুলো বলছিলাম আর কি, আসাম, এগুলোর জন্য একটু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পরেরটা হচ্ছে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। ভারতবর্ষের খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য ভারতবর্ষের সংবিধানে, সেখানে প্রাপ্তবয়স্কের স্বাধীনতার অধিকারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাপ্তবয়স্কের যে সার্বজনীন ভোটাধিকার, আমি যে ভোট দান করব, 18 বছর বয়স হয়ে গেলে, 18 বছর বয়স হয়ে গেলে আমি ভোট দিতে পারি। এবার লোকসভা ভোট হবে, তোমরা ভোট দেবে, বিধানসভা ভোট হবে, তোমরা ভোট দেবে, পঞ্চায়েত ভোট হবে, তোমরা ভোট দেবে। এই যে ভোট দেওয়া, 18 বছর বয়স হয়ে গেলে প্রত্যেকটা নাগরিক সে কিন্তু ভোট দিতে পারবে। সে তখন হয়ে গেল প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তারা প্রত্যেকে ভোট দিতে পারবে। আরেকটি কথা বলছে বিশ্ব শান্তির আদর্শ। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের নীতি, ভারতবর্ষের প্রকৃতি বিশ্ব শান্তির কথা বলে। এই জন্য নেহেরু জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিল। এবং এই বিশ্ব শান্তি, ভারতবর্ষ শান্তি চায়, ভারতবর্ষ সহযোগিতা চায়, ভারতবর্ষ যুদ্ধ চায় না, ভারতবর্ষ এগিয়ে গিয়ে লড়াই করতে চায় না। ভারতবর্ষ সবসময়ের জন্য সারা বিশ্বে কী করে শান্তি প্রতিষ্ঠিত হবে, ভারতবর্ষ সবসময়ের জন্য মানুষের সেবা কার্যে নিয়োগ থাকতে চেয়েছে, শান্তির বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চেয়েছে। তার জন্য সংবিধানেতেও সৌভ্রাতৃত্ব এবং বিশ্ব শান্তির আদর্শ তারা ঘোষণা করেছে। তারপর যে ভাষা সম্পর্কিত ব্যবস্থা, ভারতীয় সংবিধানের সপ্তদশ অধ্যায়ে মূলত 343 থেকে 51 নম্বর ধারার মধ্যে ভাষা সংক্রান্ত সাংবিধানিক নির্দেশ রয়েছে। এখন 22টি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 22টি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। একদম লাস্ট যে কথাটি বলবো, এছাড়াও অনেক অনেক বৈশিষ্ট্য আছে ভারতীয় সংবিধানের। বলছে দলত্যাগ বিরোধী ব্যবস্থা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যবস্থা। দলত্যাগ বিরোধী 1985 সালে 52তম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে দলত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়। ভারতে যারা দলত্যাগ করবে, দলত্যাগ কি, দলত্যাগ কখন করতে পারবে, কে দলত্যাগ হিসেবে পরিগণিত হবে, অনেকে দেখবে এক দল থেকে অন্য দল চলে যায়, এক দল থেকে অন্য দল চলে যায় হঠাৎ করে। এদের জন্য কিছু বিধি নিয়ম তৈরি করা হয়েছে, যে তোমরা দল ত্যাগ কাকে বলা হবে, এগুলো নিয়ে পরে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আশা করি ভালো লাগবে তোমাদের, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর ভারতীয় সংবিধানের আরও অনেক 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 ভিডিও তোমরা পাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে, বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবে।